নমস্কার, নিউজ 12 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি অর্ণব হাজার রয়েছি। তৃণমূল কংগ্রেসের একটা কালো দিন। তৃণমূল কংগ্রেস 1998 সালে, আপনাদের সেই ছবি হয়তো মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অজিত পাঁজা, তাদের হাত ধরে যেভাবে অজিত পাঁজা ব্যাখ্যা করছিলেন সেই 98 সালের কথা, যে পাঞ্জাব ও সিন্ধু উৎকলবঙ্গ, মনে আছে আপনাদের? প্রত্যেকটা পাপড়ি এই মাটি থেকে রস নিচ্ছে। এই তৃণমূল কংগ্রেসের যে কনসেপ্ট ছিল, সেই তৃণমূল কংগ্রেসের একটা খারাপ দিন। তৃণমূল কংগ্রেসের আবেদনকে কলকে দিল না হাইকোর্ট, শুধু না মান্যতাই দিল না, কার্যত খালি হাতে ফিরতে হলো। এবং তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে বিরোধী ব্লকের নেতা হয়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং হাইকোর্ট কোনো রকম হস্তক্ষেপ করল না। শোভনদেব চট্টোপাধ্যায়, বালিগঞ্জের বর্ষিয়ান বিধায়ক, তৃণমূল কংগ্রেস, মমতার তৃণমূল কংগ্রেস, কালীঘাটের তৃণমূল কংগ্রেস থেকে কোনো বিরোধী দলনেতা থাকলো না রাজ্য বিধানসভার। এবং আজকে বিচারপতি কৃষ্ণা রাও তিনি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন। এই অন্তর্বর্তী নির্দেশের অর্থ হচ্ছে, শোভনদেব চট্টোপাধ্যায় যে মামলা করেছিলেন, সেই মামলায় তিনি ইন্ট্রিম অর্ডার প্রেয়ার করেছিলেন। অন্তর্বর্তী নির্দেশ আকারে তিনি আবেদন রেখেছিলেন যে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছে বিরোধী ব্লকের বিধায়কদের মধ্য থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করার, একই সঙ্গে চিফ হুইপ বা লিডার, ডেপুটি লিডার সহ সন্দীপন সাহা, শিউলি সাহা, আখরুজ্জামান, তাদের নির্বাচন করার, এই সিদ্ধান্তের ওপর, স্পিকারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিক কলকাতা হাইকোর্ট। এই অন্তর্বর্তী নির্দেশ দিতে কলকাতা হাইকোর্ট রিফিউজ করেছে, অর্থাৎ দেয়নি। এই অন্তর্বর্তী নির্দেশ এবং মামলাটা আছে 28 জুলাই। কাজেই কিছুক্ষণ আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের আইনজীবী, তিনি বললেন এটা অন্তর্বর্তী নির্দেশ, মামলাটা অ্যাডমিশন হয়েছে, 28 জুলাই শুনানি হবে। কাজে এই অন্তর্বর্তী নির্দেশ, এটাতে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা আজকে বিধানসভা তিনি রয়েছেন, কাজ করতে পারছেন? হাইকোর্টের নির্দেশ, কোনো আইনি বাধা নাই। কিন্তু অন্তর্বর্তী নির্দেশ এটা কি পাল্টে যেতে পারে? এই নির্দেশটার অর্থ কি, এটাই আমি জেনে নেওয়ার চেষ্টা করব, বা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আইনজীবী ফিরদৌস শামীম আমাদের সঙ্গে রয়েছেন, তার সাথে কথা বলবো। ফিরদৌস বাবু, এই যে অন্তর্বর্তী নির্দেশটা দিলেন, এটা কি ব্যাখ্যা করবেন, কিভাবে বলবেন এটা? অন্তর্বর্তীকালীন নির্দেশ সাধারণভাবে যে কেস প্রাইমা ফেসি যে কেস মেড আউট হয়, তার উপর ভিত্তি করে আদালত ব্যালেন্স অফ কনভিনিয়েন্স ইনকনভিনিয়েন্স দেখে যদি দেখেন যে সত্যি সত্যি কেস মেড আউট হয়েছে প্রাইমা ফেসি, তবেই অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া রীতি আমাদের আইনি প্রভিশনে রয়েছে। এক্ষেত্রে আদালত মনে করেছেন যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার কোনো স্কোপ নেই, সেই জন্য এবিডিবিদের ডাইরেকশন দিয়েছেন। কিন্তু সাধারণভাবে কী হয়, এই যে বিধানসভা, এই বিধানসভার কাস্টেডিয়ান হচ্ছেন স্পিকার। ফলে স্পিকারের সিদ্ধান্ত যেটি গৃহীত হয়েছে, সেই সিদ্ধান্তে সাধারণভাবে আদালতের হস্তক্ষেপ খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসে হয়। যদি অ্যাপ্রাপ্ট আরবিটারি ডিসিশন হয়, এটা একেবারে আইন ভঙ্গকারী ডিসিশন হয়, তবেই একমাত্র হতে পারে, না হলে সাধারণভাবে হয় না। ফলে স্পিকারের মানে এক বিধানসভার অভ্যন্তরে বা লোকসভার অভ্যন্তরে স্পিকারই শেষ কথা, মানে বলতে পারেন যে স্পিকারই বিধানসভার অভ্যন্তরে বা লোকসভার অভ্যন্তরে বিচারকের ভূমিকা পালন করেন। সেই জন্য দেখবেন স্পিকারের অবস্থান কিন্তু, তার আসনটি কিন্তু উচ্চাসনে থাকে, ফলে উঁচু অবস্থান থেকে থাকে, অর্থাৎ তিনি কিন্তু ওই হাউসের যিনি কাস্টেডিয়ান। এই ক্ষেত্রে হাউসের যিনি কাস্টেডিয়ান, তিনি যেহেতু ডিসিশন নিয়েছেন যে বিরোধী দলনেতা কে হবেন, সেক্ষেত্রে আদালত মনে করেছেন নিশ্চিতভাবে যে প্রাইমা ফেসি কেস মেড আউট হয়নি বলে, আর ডিসিশনটি এমন আর্বিট্রারি নয় বা এতটাই বেআইনি নয় যে সেটাকে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া যায়। ফলে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন, এবিডিকে ডাইরেকশন দিয়েছে, তারপরে আদালত ফাইনালি ডিসাইড করবেন। এক্ষেত্রে 28 জুলাই পরবর্তী শুনানি, ফিরদৌস বাবু, সেক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরবর্তী শুনানি থেকে তিনি বিরোধী দলনেতা পদ থেকে চলে যেতে পারেন? না, সেটা ফাইনালি কি ডিসাইড হবে সেটা তো আদালতে যখন মামলা বিচারাধীন, ফলে ফাইনালি যা ডিসাইড হবে সেটার উপরেই ডিপেন্ড করবে। কারণ আদালত বিধানসভার অভ্যন্তরে এর আগেও হয়েছে, আমাদের সাংবিধানিক আদালতগুলো, যে স্পিকারের গৃহীত ডিসিশন সেটা যে অল্টার হয়নি তা নয়, এর নজির রয়েছে, কিন্তু রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসে সেটা নয়, একেবারে বেআইনি হয়েছে। এক্ষেত্রে সেই জন্য আদালত মনে করেছেন প্রাইমা ফেসি যে কেস মেড আউট হয়নি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার মতো, কিন্তু ফাইনালি দেখেছেন, ফাইনালি যা ডিসাইড হবে সেটার উপরেই ডিপেন্ড করবে যে বিরোধী দলনেতাকে থাকবেন বা থাকবেন। কিন্তু আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলনেতা। আমি আরেকটা প্রশ্ন নিয়ে যাবো, অবশ্যই এটা রাজনৈতিক প্রশ্ন। যে 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল, আমরা জানি। আপনি বাম মনোভাব সম্পর্কে আমরা দেখেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনার বক্তব্য শুনেছি, বিভিন্ন কর্মসূচি দেখেছি। এটা তৃণমূল কংগ্রেসের জন্য, মানে আদি তৃণমূল কংগ্রেস, মমতা তৃণমূল কংগ্রেস, কালীঘাটের তৃণমূল কংগ্রেসের জন্য কি এটা সেটব্যাক নয়? আপনার কি মনে হয়?
হ্যাঁ, দেখুন, আমি রাজনৈতিক বক্তব্য দেব না, কিন্তু আজকের সাপেক্ষে এটুকু বলতে পারি যে তৃণমূল যে বহু ভাগে বিভক্ত হয়ে গেছে, এর জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের যে গত 15 বছরের শাসনকাল দায়ী। কারণ তারা নীতি আদর্শহীন রাজনৈতিক অবস্থান থেকে তারা প্রশাসন পরিচালনা করেছেন, ফলে সেই প্রশাসন পরিচালনার পরিণতি হচ্ছে আজকে এই বহু ভাগে বিভক্ত তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই যে তৃণমূল ভেঙে গেছে, তৃণমূল ভেঙে খান খান হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস গত 15 বছরে যে কাজ করেছেন সেই কৃতকর্মের এই ফল, এগুলি ফলাফল হিসেবেই দেখছেন অন্তত বাম মনোভাব সম্পন্ন আইনজীবী ফিরদৌস শামীম। আপাতত এই পর্যন্তই। আবার যেটা বলবো, তৃণমূল কংগ্রেসের জন্য অবশ্যই একটা অস্বস্তির দিন, কালো দিন। কারণ কালীঘাটের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, তাদের মনোনীত প্রতিনিধি বিধায়ক বিরোধী দলনেতা হলেন না। কাজেই তৃণমূলের বি টিম এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দল, যা কলকাতা হাইকোর্টের আজকের এই নির্দেশের পরও স্পষ্ট হয়ে গেল। আপাতত এই পর্যন্তই। আপনারা কি মনে করেন, তৃণমূল কংগ্রেস তাদের কৃতকর্মের জন্যই কি এই অবস্থা? আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখতে থাকবেন নিউজ 18 বাংলা। আমাদের টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম দুটোই সমানভাবে চলে, সেখানে নজর থাকুক আপনাদের।